কালো জাদু নামক জিনিসটি এক ছাত্রীর জীবনটাকে পুরা দুর্গসয় করে তোলে। তার জীবনের ভালোবাসার মানুষটার প্রতি আর মানুষটার মাঝখানে এমন ফাটল ধরিয়ে দেয় যা ধারণার বাহিরে। আর এই কালো জাদুর মাধ্যমেই তার জীবনের শেষ নিঃশ্বাস মানে মৃত্যু গ্রহণ করেন। প্রিয় লিসেনার, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফেয়ার উইথ আস। আমি আরজে মুন্না। আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দলই আছেন। আজকে যারা আমাদের দেশ ও দেশের বাহির থেকে 11তম ইমেল এপিসোড শুনবেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রিয় লিসেনার, আপনারা কালো জাদু ঘটনা শুনতে খুব পছন্দ করেন এবং কালো জাদুর ঘটনা চান, তাই আমাদের এই ছোট্ট চ্যানেলে আজকে 2টি কালো জাদুর ঘটনা রিলিজ হচ্ছে। একটি আগে হয়ে গেছে আর একটি আজ হচ্ছে। প্রিয় লিসেনার, আজকে ঘটনাটি আমরা সাধারণত শুনে থাকি কালো জাদু মানেই কবিরাজ, জিন, প্রেত, তান্ত্রিক এগুলো, কিন্তু আজকের ঘটনাটি অন্য রকমের। আপনার শুনলে হয়তো ভয় লাগবে না, কিন্তু আপনার মনে অনেক কষ্ট লাগবে, চাপা হয়ে যাবে মনের কষ্ট। প্রিয় লিসেনার, আজকে আরেকটি কথা বলি, ছোট্ট কথা যেটা আমি রেগুলার করে থাকি। আপনাদের সাথে যদি কোনো প্যারানরমাল ঘটনা কিংবা ভৌতিক ঘটনা ঘটে থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানান। আর যদি আপনি চান সেই মৃত ঘটনাটিকে আবার নতুনভাবে জাগ্রত করতে তাহলে আমাদের ইমেল করুন। আমাদের ইমেল হলো voiceofarjmunna@gmail.com। এটি আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেস এবং আমাদের ডেসক্রিপশন থেকেও আপনি শুদ্ধভাবে ইমেলের স্পেলিংটা কপি করে নিতে পারবেন। আর যদি ঘটনা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আমি আশা করি। আর যদি সাবস্ক্রাইব করতে মন চায় আপনাদের তাহলে অবশ্যই করতে পারেন। যদি আপনার আমাদের চ্যানেলটি প্রয়োজন হয় তাহলে আমরা বলবো না যে আপনি সাবস্ক্রাইব করেন। আপনার যদি ইচ্ছা হয় আপনি করতে পারেন, কিন্তু আমরা আপনাদের আনন্দ দেওয়ার জন্য বা ভৌতিক শিহরণ দেওয়ার জন্য সবসময় আছি। আমাদের উদ্দেশ্য হলো ভয় দেখানো নয়, ভয়কে অনুভব করানোটাই আমাদের মেইন উদ্দেশ্য। তাহলে চলুন প্রিয় লিসেনার, আজকে এই মর্মান্তিক ঘটনাটা বাস্তব আবার রূপান্তর দিই। যেটা মৃত হয়েছিল আজ আবার সেটাকে জীবন দান করি। ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম হলো মিম আক্তার আর তার ডিস্ট্রিক্ট হলো নারায়ণগঞ্জ জেলায়। আসসালামু আলাইকুম প্রিয় মুন্না ভাই, আশা করি আপনি ভালো আছেন এবং ভালোর দলই আছেন। আমি মিম আক্তার, আমার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার কোনো এক গ্রামে। আপনার চ্যানেলের একজন নিয়মিত শ্রোতা আমি। আপনার ভয়েসে ভৌতিক ঘটনা শুনতে আমার অনেক ভালো লাগে। আপনি যখন বলেন ঘটনা না পেলে আপনার প্ল্যাটফর্মটি বন্ধ করে দিবেন তখন আমার মনটা অনেক খারাপ হয়ে যায়। তাই আমি আজ একটি বাস্তব ঘটনা লিখতে বসেছি। এই ঘটনাটি লিখতে আমার প্রায় 4 দিন সময় লেগেছে। একটু একটু করে কষ্ট করে লিখেছি। যদি ঘটনা সিলেক্ট করেন আমি অনেক খুশি হব। আর ঘটনা সিলেক্ট করলেও আমাকে জানাবেন, আর না করলেও আমাকে জানাবেন। কী কারণে সিলেক্ট হয়নি এটাও আমাকে জানাবেন। প্রিয় মুন্না ভাই, আমার লেখার ভিতর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ঘটনাটি হলো কালো জাদু নিয়ে, যা একজন ছাত্রীর জীবন তছনছ করে দিয়েছে এবং শেষমেশ এই কালো জাদু দিয়েই তার মৃত্যু অবিধার্য করা হয়। যার সাথে এই ঘটনাটি ঘটেছে তিনি আর কেউ নয়, তিনি আমার একজন বান্ধবী।
এই ঘটনাটি 100% সত্যি, কারণ সে আমার বান্ধবী আর আমি সেখানে উপস্থিত ছিলাম। মুন্না ভাই, আমি আমার বান্ধবীর নামটি ছদ্মনাম হিসেবে ব্যবহার করতে চাচ্ছি, আর এই ঘটনার সাথে যারা জড়িত তাদের নাম ঠিকই থাকবে, কিন্তু আমার বান্ধবীর নাম আমি চেঞ্জ করতে চাই। আমার বান্ধবীর নাম দিলাম আনিকা। তাহলে চলুন মুন্না ভাই, আপনার মাধ্যমে সেই মৃত ঘটনাটিকে আবার জীবন্ত করে তুলি। এই ঘটনাটি বেশ কিছু বছর আগের, যেমন 2017 সালে। তখন আমরা ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ালেখা করি। নারায়ণগঞ্জ জেলার কোনো এক কলেজে এবং কোনো এক জায়গায় একটি বখাটে ছেলে, যার নাম ছিল হিমেল। এই হিমেল সব সময় আজে বাজে কাজে ব্যস্ত থাকত, লেখাপড়ার মধ্যে থাকতো না। ওই হিমেলের একদিন নজর পড়ে আমার বান্ধবীর উপর, মানে আনিকার উপর, এবং আমি আর আনিকা ওই কলেজে পড়তাম। হিমেল আমাদের ক্লাসমেট ছিল। এর মধ্যেই হিমেল যেহেতু আনিকাকে পছন্দ করে, সেহেতু হিমেল তাকে প্রেমের প্রস্তাব পাঠায়, কিন্তু আনিকা বরাবরের মতোই হিমেলকে ফিরিয়ে দেয়। ফিরিয়ে দিলেও হিমেল কখনো আনিকার পিছন ছাড়েনি। এইভাবে আরো বেশি আনিকার প্রতি হিমেল আসক্ত হয়ে পড়ে। তার পিছু ঘুরতে ঘুরতে একটা সময় হয় কি, আনিকাও এক সময় হিমেলের প্রতি কিছুটা দুর্বল হয়ে পড়ে। এমন একটা সময় যে আনিকা এই হিমেলকে বারবার ফিরিয়ে দিত আর অপমান করত, সেই আনিকা হিমেলকে গ্রহণ করে নেয় এবং নিজেও হিমেলকে ভালোবেসে ফেলে। এরই মধ্যে তাদের মধ্যে ভালো একটি সম্পর্ক তৈরি হয়ে যায়, প্রণয়ের সম্পর্ক। কয়েক সপ্তাহের মধ্যে কলেজের সবাই এবং আমরা দেখতে পাই কলেজের সব থেকে প্রাণবন্ত কাপল বা জুটি ওরা দুজনেই। ওদের ভালোবাসার গল্পটা সব কিছুই ঠিক মতোই চলছিল। সারা দিন ভালোবাসার খুনসুটি আর দুষ্টুমিতেই মেতে থাকতো ওরা। কলেজের বাকি সদস্যরা এবং আমরা ওদের জুটিটাকে অনেক পছন্দ করতাম। এই কথা এক কান দু কান করতে করতে তাদের পরিবারের পর্যন্ত পৌঁছে যায়। পরে সৌভাগ্যবশত তাদের দু পরিবারই বিষয়টাকে পজিটিভলি নেন। যেহেতু পজিটিভলি নেন, তাদের ভালোবাসার একটি ভবিষ্যৎ ছিল। তারা পরিকল্পনা করে পড়ালেখা শেষ করে একটা সময় সেটেল হয়ে পারিবারিকভাবে সুন্দর করে বিয়ে করবে। কিন্তু হিমেল যে বখাটে ছেলেদের একটি ট্যাগ লাগিয়েছিল, তাকে সবাই বখাটে বলে ডাকত, সেই জিনিসটাও আস্তে আস্তে মুছে যায়। কারণ আনিকার সাথে সম্পর্ক জোড়ার পর হিমেল আস্তে আস্তে ভালো হয়ে যায় এবং তাকে ভালো একটা ছেলে হিসাবে মেনে নেয় সবাই। সব কিছুই ঠিক মতো চলছিল, তাদের সুখের প্রণয় আর আনন্দ ভালোবাসার খুনসুটি। কিন্তু কেউ কি জানতো এই প্রেমের সম্পর্কই একটি দুর্ঘটনা বা ঘটনার মধ্য দিয়েই সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে? এই যে আনিকা, মানে আমার বান্ধবী, তার একজন এক্স বয়ফ্রেন্ড ছিল, যে কিনা তার সাথে একটা সম্পর্ক থাকতেও সম্পর্কটা ছিন্ন করে দেয়। কারণ সে আমেরিকায় চলে যাবে পড়ালেখা করতে এবং তাদের সাথে ব্রেকআপ হয়ে গিয়েছিল। যেহেতু ব্রেকআপ হয়ে গিয়েছিল, সেহেতু আনিকা সিঙ্গেল ছিল। পরবর্তীতে হিমেলের সাথে আনিকার সম্পর্ক তৈরি হয়, যেটা একটু আগেই বললাম আপনাদের। এটা স্বাভাবিক বিষয়। কিন্তু আনিকার যে এক্স বয়ফ্রেন্ড, সে যখন আমেরিকা থেকে ব্যাক করে, সে এইরকমই একটি কাহিনী শোনার পর আনিকা হিমেলের সাথে সম্পর্কে আছে এবং তাদের খুব ভালো একটা সম্পর্ক এবং খুশিতেই আছে, সুখেও আছে।
এই কথা শোনার পর আনিকার এক্স, তার নাম হলো মিলন, এই মিলন কিছুটা জেলাস ফিল করে, মানে কিছুটা রাগান্বিত হয়। সে মনে মনে সিদ্ধান্ত করে এই সম্পর্ক কোনোভাবেই টিকে থাকতে দেওয়া যাবে না, এই সম্পর্ক কোনোভাবেই টিকে থাকতে দেওয়া যাবে না। সে প্রথমে করে কি, আনিকার সাথে যোগাযোগ করার চেষ্টা করে এবং করেও ফেলে। আনিকা সরাসরি বলে, তোমার সাথে সম্পর্ক ছিল আগে, তুমি সেই সুন্দর সম্পর্কটাকে ছিন্ন করে দিয়েছ। তারপর আমি হিমেলের সাথে সম্পর্ক করি, আমরা দুজনে অনেক সুখে আছি এবং সুন্দর জীবনযাপন করছি। তুমি শুধু শুধু আমাদের মাঝে এসো না, মনে হয় এটা ভালো হবে না। তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো সুন্দর একটি জীবন গুছিয়ে নিই। আনিকা কিন্তু খুব সহজ সরলভাবে এই কথাগুলো বলে দেয়, কিন্তু সে কি জানতো এই মিলনের মনের ভিতরে এত খারাপ কুমন্ত্রণা কাজ করছে এবং তার সম্পর্কে ক্ষতি করার চেষ্টা করবে। যাই হোক, এরই মধ্যে কয়েক মাস কেটে যায়। হঠাৎ করে শোনা যায়, মানে বিশেষ করে শোনা যায় আনিকা কলেজে আসা বন্ধ করে দিয়েছে এবং হঠাৎ করে শোনা যায় আনিকা নাকি হাসপাতালে ভর্তি। আমি তখন হাসপাতালে যাই আনিকাকে দেখার জন্য। আমি গিয়ে দেখতে পাই আনিকার অবস্থা খুব করুণ, ভয়াবহ অবস্থা, জান প্রাণ নিয়ে টানাটানি। হাসপাতালের বেডে শুয়ে চিৎকার আর পাগলের মতো উন্মাদ হয়ে আছে। তার হাত পায়ের নখ দেখে মনে হচ্ছে কেউ ছিঁড়ে বেড়ে তছ নছ করে দিয়েছে, কেউ উগড়ে ফেলেছে এমন মনে হচ্ছে। চুলের অবস্থা এতটা ভয়ানক, কোনো মানুষ দেখলে মনে করবে এই মানুষটি কোনো পাগলা গারদ থেকে পালিয়ে এসেছে বা কোনো পাগল। কিছুক্ষণ অপেক্ষা করার পর আনিকা আমাকে জানায় হিমেলের সাথে নাকি ব্রেকআপ হয়ে যায়। কিছুক্ষণ পর আনিকা আমাকে জানায় এই হিমেলের সাথে নাকি তার ব্রেকআপ হয়ে যায়। আমি কিছুক্ষণ চুপ থেকে আসলে কি হয়েছে সেটা জানতে চাইলাম। আনিকা আমাকে জানায় হঠাৎ করে সামান্য বিষয় নিয়ে রেগে মেগে সে ব্রেকআপ করে দেয় এবং হিমেল নাকি তাকে অনেক চেষ্টা করেছিল এই সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য, অনেক রিকোয়েস্ট করেছিল আর অনেক কেঁদেও ছিল হিমেল, কিন্তু আনিকা নাকি নিজ থেকে আর ওই দিকে ফিরে চায়নি। প্রিয় মুন্না ভাই, এখন যে ঘটনাগুলো বলবো সেগুলো হলো আনিকা মারা যাওয়ার পর ঘটনাগুলো উন্মোচিত হয়। জানা যায় আনিকার উপরে নাকি মডার্ন স্টাইলে বা আধুনিক স্টাইলে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। আমরা প্রায় কালো জাদুর ঘটনা শুনে থাকি যেখানে কবিরাজ তান্ত্রিকের কথা উল্লেখ থাকে। আসলে তারা যে কালো জাদু করে শুধু তারা না, এই কাহিনী একটু অন্যরকম। এখানে যে মানুষটা কালো জাদু করেছিল তিনি ছিলেন একজন হুজুর, যেমন খারাপ একটি হুজুর, সে হুজুর হোক বা কবিরাজ। কালো জাদু যারা করে বা শয়তানের পূজা যারা করে তারা অবশ্যই খারাপ মানুষ। তো একজন হুজুর শয়তানের বশবর্তী হয়ে অতিরিক্ত টাকার লোভে এই যে মিলনের কাছ থেকে টাকা নিয়ে আনিকাকে কালো জাদু করে। কালো জাদুটা করা হয় কিভাবে এখন আমি সেটা উল্লেখ করব। এই যে মিলন বেশ একবার আনিকার সাথে দেখা করে, আনিকাও সেটা পজিটিভলি নেন। এমন একদিন সেই মিলন আনিকার সাথে দেখা করার পরিকল্পনা করে, কিন্তু আনিকা রাজি হয় না। বেশ রিকোয়েস্টের পর আনিকা রাজি হয় এবং তারা দেখা করে।
দেখা ও কথোপকথন শেষ করে আনিকা যখন চলে আসবে, মিলন হঠাৎ বলে ওঠে, তোমার জন্য কিছু আমেরিকা থেকে কসমেটিক গিফট নিয়ে আসছিলাম, তুমি নিলে আমি অনেক খুশি হতাম। তুমি হয়তো আমার সাথে সম্পর্কে ফিরতে চাচ্ছ না, কিন্তু প্লিজ আমার গিফট ফিরিয়ে দিও না, প্লিজ প্লিজ প্লিজ। তুমি যেহেতু আমার জন্য গিফট আনছো, সেটা ফিরিয়ে দিয়ে তোমাকে আমি ছোট করব না, ঠিক আছে? আমি নিব, কিন্তু দোয়া রেখো আমার আর মিলনের সম্পর্কটা যেন সুখের হয় এবং আমাদের দুজনের বিবাহ সুসুন্দরভাবে এবং পরিবার মেনে নেয় এবং আমরা শান্তিভাবে যাতে সংসার করতে পারি। কিন্তু আনিকার কোনোভাবে বোঝার উপায় ছিল না যে এই কসমেটিকগুলাই তার জীবনে কাল হয়ে দাঁড়াবে, দুনিয়া ছাড়াতে বাধ্য করবে। এই গিফটগুলোর মধ্যে ছিল কিছু নীল পালিশ। সেই নীল পালিশগুলোর মাধ্যমেই আনিকার উপরে কালো জাদু করা হয়েছিল। তাকে নাকি 3টি নীল পালিশ দেওয়া হয়েছিল। আমি ব্যাখ্যা দেই সেগুলোর। প্রথম নীল পালিশটি ছিল আনিকা আর হিমেলের সম্পর্ক নষ্ট করার জন্য, আর দ্বিতীয় নীল পালিশটি ছিল মিলন আর আনিকার ভাঙ্গা সম্পর্কটা যাতে আবার জোড়া লাগে, আর তৃতীয় নীল পালিশটি ছিল শারীরিকভাবে আনিকাকে দুর্বল করে মানসিকভাবে কষ্ট দিয়ে হিমেলের সাথে সম্পর্কটা ভুলিয়ে দেওয়ার জন্য। আনিকা যখন ওই নীল পালিশ ব্যবহার করতে শুরু করে, ওই নীল পালিশের কালো জাদুর প্রভাব তখন থেকে আস্তে আস্তে শুরু হতে থাকে। তারই মধ্যে কিছু লক্ষণ ছিল। আনিকা যখন এই নীল পালিশ প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন ব্যবহার করে, তখন আনিকার মাঝে কিছু পরিবর্তন আসে, যেমন তার হাত পায়ে জ্বালা পোড়া, মাথা ব্যথা, বমি এবং ঘুমের মাঝে কিছু অদ্ভুত স্বপ্ন দেখা। যেমন ঘুমের মাঝে স্বপ্ন দেখত সে একটা রাস্তায় দাঁড়িয়ে আছে, সেই রাস্তায় হিমেলও দাঁড়িয়ে আছে। হঠাৎ করে হিমেলকে একটি গাড়ি ধাক্কা দেয়, যেখানে হিমেল তাৎক্ষণিকই মারা যায়। এই ঘটনা দেখে সে লাফ দিয়ে ঘুম থেকে উঠে যায়। এই রকমের ঘটনা প্রায় দেশই দেখতে থাকে সে। এই ঘটনাটি তিনি তার পরিবারকে বলেন এবং পরিবার মনে করেন এটা কোনো মানসিক সমস্যা হতে পারে, সে বা কোনো ঘুমে অসুবিধা হতে পারে। তাই সে কিছু ডাক্তারের পরামর্শ নেন এবং যখন প্রায় 1 সপ্তাহ হয়ে যায়, তখন আনিকার হাত, পা, নখ কেমন যেন রক্তবিহীন হয়ে যেতে শুরু করে। রক্ত নেই, নখ উঠে যাচ্ছে, নখগুলো ভেঙে যাচ্ছে, এমন একটা অবস্থা হয়ে থাকে। আর তারপরে হিমেলের সাথে সম্পর্কটা ভুল বোঝাবুঝির কারণে ছিন্ন হয়ে যায়। কিন্তু তখনই মেন সমস্যা শুরু হয়। মিলনের সাথে ভাঙ্গা সম্পর্কটা জোড়া লাগার আগেই তৃতীয় যে নীল পালিশটা ছিল, তার কার্যকারিতা এতটাই বেশি ছিল যে সেটা আনিকার শরীরকে অনেকটা দুর্বল করে ফেলে এবং অনেকটা ক্ষতিও করে ফেলে, যার কারণে আনিকা শয্যাশায়ী হয়ে যায়। একটা সময় সে কালো জাদুর প্রভাবে হাসপাতালের বেডে লড়াই করতে করতে, ছটফট করতে করতে আমার চোখের সামনেই মারা যায়। প্রিয় মুন্না ভাই এবং প্রিয় লিসেনার, আপনাদের এখন প্রশ্ন থাকতে পারে, আনিকা যেহেতু মারা গেল, তাহলে তার সাথে এত কাহিনী সেগুলো কিভাবে জানা গেল? আসলে আনিকার একজন মামা ছিল, যিনি খুব বড় মাপের বুজুর্গ মানুষ ছিলেন। তিনি সেই ঘটনাগুলো উন্মোচন করেন। আনিকা যখন মারা যায়, তখন তিনি সেখানে দেখতে আসেন। আনিকার পরিবারের সাথে কথা বলার পর যখন জানতে পারে এই সব ঘটনা আনিকার সাথে হয়েছে, এইভাবে আনিকা অসুস্থ হয়ে পড়েছে এবং মৃত্যুবরণ করেছেন। আনিকার সেই মামার অনেকগুলো পালিত জিন ছিল। সেই জিনগুলোর সাহায্যে সরাসরি কি ঘটেছিল সব কিছু জানতে পারেন ও তার পরিবারের সাথে শেয়ার করেন এই সব ঘটনা। তার পরিবার থেকেই আমরা
ঘটনাগুলো জানতে পারি। আনিকার পরিবার এখনো আফসোস করেন। তারা এই সব কালো জাদু, তাবিজ এইগুলো কখনোই বিশ্বাস করতেন না, যার কারণে আনিকা যখন অসুস্থ ছিল, কোনো উন্নতি হচ্ছিল না। প্রতিবেশী বা আত্মীয় স্বজন সবাই পরামর্শ দেয় ভালো হুজুর বা কবিরাজ দেখাতে, এবং কি তার মামাকেও দেখাতে। তার পরিবার কোনোভাবেই এগুলা প্রশ্রয় দেননি কিংবা মিথ্যা বলে অমার্জনা করে গিয়েছিলেন। বেশ কিছুদিন পর আবারও সবাই রিকোয়েস্ট করে আপনার ভাইয়ের কাছে কিংবা কোনো ভালো কবিরাজের কাছে নিয়ে যান, দেখেন কোনো কালো জাদু বা তান্ত্রিকের কোনো কাজ নাকি এটা। কিন্তু তারা কোনোভাবেই বিশ্বাস করতে নারাজ যে এটা কোনো কবিরাজের চিকিৎসা না। তারা মনে করেছিল এটা হয়তো কোনো মেডিকেল ইস্যু, কোনো শারীরিক সমস্যা। তাই আধুনিক চিকিৎসা বিজ্ঞানে বিশ্বাস করেন। এই আধুনিক চিকিৎসাকে বিশ্বাস করতে গিয়েই তাদের মেয়েকে হারাতে হয়েছে। এমন না যে আধুনিক চিকিৎসা বিশ্বাস করা যাবে না, আধুনিক চিকিৎসা বিশ্বাস করুন, হ্যাঁ, শারীরিক কোনো অসুবিধা যেমন জ্বর, ঠান্ডা, পেট ব্যথা, তারপরে আরও অনেক কিছুই আছে, এগুলোর উপরে আধুনিক বিজ্ঞান বিশ্বাস করা যায়। কিন্তু আধুনিক বিজ্ঞান তো বিশ্বাস করে না যে এই রকমের কালো জাদু জিনিস আছে বা থাকতে পারে, এগুলো তো আধুনিক বিজ্ঞান বিশ্বাস করে না। আর এভাবেই আমরা জানতে পারি আমার সেই বান্ধবীর মৃত্যু কিভাবে হয়েছে আর কেন হয়েছে। এই ঘটনাটা আমাকে আজও নাড়া দেয়, যে কারণে আমি রিলেশনশিপ এখন পর্যন্ত করতে আমি ভয় পাই। আমার হাত পা কেঁপে ওঠে এই রিলেশনশিপের কথা শুনলে। প্রিয় মুন্না ভাই, এটাই ছিল আমার বান্ধবীর ঘটনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। ঘটনাটি তেমন ভয়ের না, তবুও মনে কষ্ট লাগার মতো একটি ঘটনা, যা আমি এখনো ফিল করি। প্রিয় মুন্না ভাই, আপনার মন্তব্য জানাবেন এই ঘটনার পিছনে। আমি মিম আজকের মতো বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই মুন্না ভাইয়ের প্ল্যাটফর্মটি সাবস্ক্রাইব করে রাখবেন আর মুন্না ভাইয়ের পাশে দাঁড়াবেন, যাতে আমরা এরকম সত্যবয় ঘটনা শুনতে পারি, কিছু শিক্ষা লাভ করতে পারি। ধন্যবাদ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এই মিম আক্তার আপুকে, যিনি নারায়ণগঞ্জ থেকে এতটা কষ্ট করে আর এতটা মনে কষ্ট নিয়ে তার বান্ধবীর এই মর্মান্তিক ঘটনাটি আমাদের লিখে পাঠিয়েছেন। আমি তার কাছে অসংখ্য কৃতজ্ঞ। মিমাপু, আপনি যখন এই ঘটনাটা আমাকে যখন পাঠিয়েছেন, আমি যখন এই ঘটনাটা রিভাইজ দিই, তখন আমি আস্তে আস্তে এই ঘটনাটা আমি পড়ি, সুন্দরভাবে পড়ি, কিন্তু পড়তে পড়তে আমি একটা সময় থেমে যাই আর আমারও চোখ দিয়ে পানি পড়ে আসে। সামান্য এই ভালোবাসা হাসিল করার জন্য একটা নিরীহ প্রাণ চলে গেল। প্রিয় লিসেনার, আপনাদের মন্তব্য কি? এটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আপনাদের মন্তব্য আমাদের মূল চাবিকাঠি। জানাবেন অবশ্যই কিন্তু এই ঘটনাটি কতটা ভালো লেগেছে, কতটা ভয়ানক লেগেছে, কিংবা কতটা আপনাদের কষ্ট লেগেছে। না, আমরা এখানে দুটি বিষয় শিখতে পারলাম। ভালোবাসা দিয়ে আমি শুরু করি আগে। ভালোবাসাটা সবাই দিয়ে তো হয় না। ভালোবাসতে গেলে লাগে মন, মানসিকতা আর দুটি মানুষ। এই যে হিমেল, তিনি কিন্তু আগে বখাটে ছেলে ছিলেন। এই আনিকার ভালোবাসা পেয়ে পেয়ে সে ভালো হয়ে গেছেন এবং সবাই তাকে ভালো ছেলে হিসাবে গণ্য করে নিয়েছিল। আর এই যে আনিকার এক্স বয়ফ্রেন্ড, তিনি হলেন শয়তানের চাবিকাঠি, যিনি প্রথমে ব্রেকআপ করে দেন ইচ্ছাকৃতভাবে। আমি যতটুকু বুঝি ইচ্ছাকৃতভাবে ব্রেকআপ করে দেন, কারণ
আমেরিকা গেলেও কি রিলেশনশিপ ছিন্ন করা যায়? যদি মন দিয়ে ভালোবাসতো, যাইতো না। তাহলে সে অবশ্যই ছলনাময়ী ভালোবাসছে। আর যেহেতু সে ফিরে এসেছে দেশে, অনেকে জানতো যে আনিকাকে সে পছন্দ করে, সেজন্যই এই বুদ্ধিগুলো খাটায়। কারণ অনেকেই তাকে বাজে মন্তব্য করতে পারে যে কিরে বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশী বলতে পারে, কিরে বন্ধু তোর এই গার্লফ্রেন্ড নাকি এখনো সুখে আছে, তুই ছ্যাঁকা খাইলি, এই রকমের কোনো মন্তব্য করতে পারে, যার জন্যই এই খারাপ কাজটি সে করে। আর এই খারাপ মন্তব্য তার ভিতরে জেগে বসে, যার জন্য শয়তান আরো তার ভিতরে চেপে বসে। আর একটি বিষয় বুঝতে পারলাম আমরা, এই যে কালো জাদু এতটা মারাত্মক জিনিস, যার সাথে ঘটে সে বুঝে ভাই যে কালো জাদু কতটা যন্ত্রণাদায়ক। আমি তো আগেই প্রথমেই বলছি যে আমরা তো সাধারণত শুনে থাকি জিন, পরী, কবিরাজ, তান্ত্রিক, এগুলো শুনে থাকি, কিন্তু এই ঘটনাটা একটু অন্যরকম। এখানে কবিরাজি করেন এক হুজুর, যিনি শয়তানের বশবর্তীতে টাকার লোভে এই নিরীহ প্রাণটি কেড়ে নেন। তার হিসাব তো আল্লাহ নেবেন, তাই না? হিসাব তো নিবেন, ঠিক আছে, আল্লাহ তাআলা এই পাপের কর্ম তাকে দুনিয়াতেও কিছু দিবেন। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তাই প্রিয় লিসেনার, আমি বলবো আমাদের যারা লিসেনার আছেন তারা এই সব কাজ থেকে সম্পূর্ণ নিজেকে বিরত রাখবেন। আপনাকে যদি কেউ আঘাত দেয়, আপনার প্রতি যদি কোনো ভালোবাসা থেকে থাকে কিংবা সে যদি আঘাত দেয়, তাকে আপনি মাফ করে দেন। যদি তারই দোষ থাকে তাহলে আপনি আল্লাহর কাছে দোয়া করেন যাতে আল্লাহ যেন তার বিচার করেন, কিন্তু আপনি নিজ থেকে বিচার করবেন না। দয়া করে তাকে আপনি মাফ করে দেন। হয়তোবা এই মাফ করার বিনিময়ে আপনি জান্নাতেও যেতে পারেন। প্লিজ না, আজকে আমি বিদায় নিব। তার আগে আমি বলবো, যদি আপনাদের ঘটনা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, এতে আমরা উৎসাহ পাবো আর আমাদের ফ্যামিলিটাও একটু বড় হবে। আর অবশ্যই শেয়ার করবেন, কারণ আপনাদের মতো অনেকেই আছে যারা তাদের প্যারানর্মাল ঘটনাগুলো শেয়ার করতে চায়, তাদের প্যারানর্মাল ঘটনাগুলো বা ভৌতিক ঘটনাগুলো প্রচার করতে চায়। তারাও আগ্রহী হবে এবং আমরাও অনেক ঘটনা পাবো এবং আমাদের ফ্যামিলিটাও আস্তে আস্তে অনেক পথ পাড়ি দিতে পারবে। আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকে আমি অনেকটা অসুস্থ, তবুও আমার ভয়েসটা জানি না কেমন শোনা যাচ্ছে আপনাদের। আমার ঠান্ডা, জ্বর, কাশি, যার জন্য আমার ভয়েস ওভার করতে খুবই কষ্ট হচ্ছে। শ্বাস যেন মনে হয় বন্ধ হয়ে যাচ্ছে, এমন লাগছে। আমার জন্য দোয়া করবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। ফিল দ্য রিয়েল ফেয়ার উইথ আস। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।